স্বাগতম আবারও সিনেমা প্রেমীরা। আজ আমরা প্রবেশ করি এক জগতে যেখানে প্রাচীন আচার আর অতিপ্রাকৃত শক্তির সংঘর্ষ ঘটে। এ হলো সামান 2025 এর গল্প। একটি ছেলে এলিয়ট খেলছে ঘন জঙ্গলে তার বন্ধুদের সাথে যখন সূর্য অস্ত যাচ্ছে। সোনালি আলো পাতার উপর ছড়িয়ে পড়েছে। তারা খেলছে একটি খেলনা বিমানের সাথে। হঠাৎ এলিয়টের খেলনা বিমানটি বাতাসে উড়ে যায়। এটি উড়ে গিয়ে পাতার ফাঁক দিয়ে ডালপালার ভেতর দিয়ে এক পুরনো অন্ধকার গুহার পাশে গিয়ে পড়ে। গুহার চারপাশে অদ্ভুত নীরবতা, যেন বহু বছর কেউ ওখানে যায়নি। এলিয়ট তাড়াতাড়ি ছুটে যায় তার বিমান আনতে। তার পায়ের নিচে পাতার মচমচ শব্দ হয়। গুহার প্রবেশদ্বার মাত্র কয়েক কদম দূরে। হঠাৎ পেছনে থেকে জোরে চিৎকার, থামো! এলিয়ট ঘুরে তাকায়, হতভম্ব। তার বন্ধুরা দাঁড়িয়ে আছে ভয়ে কাঁপতে। এক বন্ধু কাপা গলায় বলে, ওখানে ঢোকা নিষেধ। আমাদের বাবা মা বলে, ওখানে এক দানব থাকে। এলিয়ট তাদের উপেক্ষা করে, ভাবে এগুলো শিশুদের ভয় দেখানোর গল্প। বাজে কথা। তার জন্য আসল গুরুত্বপূর্ণ হলো তার খেলনা বিমান। মনে মনে একটু ভয় জাগে, কিন্তু সে গুহার ভেতরে পা বাড়ায়। ভেতরে অন্ধকার, ভেজা পচা গন্ধ ভাসছে। অচিরেই এলিয়ট তার খেলনা বিমান দেখে পায়ের কাছে পড়ে আছে। সে তুলে নেয় এবং বেরিয়ে আসতে চায়। হঠাৎ অন্ধকার থেকে হলুদ, ঠান্ডা, নিথর একটি হাত বেরিয়ে আসে। সেটি শক্ত করে ধরে ফেলে তার কবজি। ভয়ে আতঙ্কিত হয়ে এলিয়ট হাত টেনে ছাড়ায়। তার নিঃশ্বাস দ্রুত হয়ে ওঠে। ছুটতে গিয়ে সে পিছলে যায় আর তার হাতঘড়ি গুহার ভেতর পড়ে যায়। দূরে তার বাবা মা দাঁড়িয়ে আছে জঙ্গলের ধারে। দেখে যে ছেলে দৌড়ে আসছে, তারা হাসছে, ভেবে যে সে শুধু খেলছে। কিন্তু তার মা ক্যান্ডিস তাকায় পাহাড়ের কিনারার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। তার চোখ শূন্য, নিস্তেজ, মুখ কঠিন। ক্যান্ডিসের মনে ভয় ঢেউ খায়, যেন তিনি কোনো ভূত বা দানব দেখলেন। এক রাতে এলিয়ট তার ঘরে ফোনে গেম খেলছে। ফোনের নীল আলো আর বাইরে বাতাসের শব্দ ঘর ভরিয়ে রাখে। হঠাৎ দরজার বাইরে থেকে ভারী শ্বাস নেওয়ার শব্দ শোনা যায়। শব্দটি যেন একেবারে কাছে। হঠাৎ ঝোড়ো হাওয়া তার পাশ দিয়ে বয়ে যায়, যেন কেউ দৌড়ে গেল। আতঙ্কে এলিয়ট স্থির হয়ে যায়। ঠিক তখনই তার মা দরজায় এসে দাঁড়ায়। তিনি বকুনি দেন, রাত হয়ে গেছে, একা একা গেম খেলছো কেন? কাল তোমার বিশেষ দিন, তোমার বাবা তোমাকে শুদ্ধ করবে। তার চোখ পড়ে এলিয়টের কবজিতে। সেখানে ঘড়ি, নানার দেওয়া, যেটি সে সবসময় পড়ে। এলিয়টের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বলে, ওটা ঘরে আছে। আমি কাল পরব বিশেষ দিনের জন্য। কিন্তু আসল সত্য হলো, ঘড়িটি সকালে গুহার ভেতরে পড়ে গিয়েছে। তাকে অবশ্যই সেটা ফিরিয়ে আনতে হবে। রাত নেমেছে, কালো মেঘে ঢেকে গেছে আকাশ। বাতাসে অস্থির শীতলতা। এলিয়ট তার মিথ্যে লুকোতে দৃঢ়সংকল্পে আবার রওনা হয় গুহার দিকে। ভয় সত্ত্বেও, প্রতিটি পদক্ষেপে মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু পিছনে ঘুরে কিছু দেখতে পায় না। গুহার ভেতরে ঢুকে সে দেখে ভয়ার্ত এক ভরাট ছায়ামূর্তি, যেন কোনো দানব। তার নিঃশ্বাস থেমে আসে। চারপাশে মৃত ইঁদুর পড়ে আছে, কালো হয়ে আছে, যেন কোনো অশুভ শক্তি তাদের পুড়িয়ে দিয়েছে। এলিয়ট নিশ্চিত হয়, এই গুহায় কোনো কালো জাদু বা দুষ্ট শক্তি বাস করছে। ফাটল থেকে বিচ্ছু বেরিয়ে আসছে। আতঙ্কে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। পরদিন সকালে জানালা দিয়ে সূর্যের আলো ঘরে ঢোকে। ক্যান্ডিস ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়ে যায়, এলিয়ট সারা রাত বাড়ি ফেরেনি। তার বুক ধড়ফড় করে। তিনি স্বামীকে জাগিয়ে তুলেন। এলিয়ট কোথায়? তারা ছুটে বের হন তাকে খুঁজতে। ক্যান্ডিস ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করেন নদীর ধারে এলিয়টের বন্ধুদের কাছে। সে কি তাদের সাথে ছিল? এক বন্ধু নার্ভাস হয়ে বলে, সে গতকাল গিয়েছিল গুহায়, সেই নিষিদ্ধ জায়গায়। ক্যান্ডিসের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি ছুটে যান গুহার দিকে ডাকতে ডাকতে, এলিয়ট, এলিয়ট। তার কণ্ঠ প্রতিধ্বনিত হয় অন্ধকার পাথরে। হঠাৎ এক গভীর গম্ভীর কণ্ঠ শোনা যায় পেছনে থেকে, তোমার ছেলে এখানে নেই, ও আমার বাড়িতে আছে, এসো, আমি নিয়ে যাব। কিছু না ভেবে ক্যান্ডিস সেই ব্যক্তির পিছু নেন। তারা পৌঁছায় একটি পুরনো পথ ধরে এক বাড়িতে। দরজা খোলে, ক্যান্ডিস দেখেন এলিয়ট মেঝেতে অচেতন পড়ে আছে। তার পা ফুলে গেছে, যেন মচকেছে। ক্যান্ডিস কাঁপতে কাঁপতে ছেলের পাশে বসেন। এলিয়ট, ওঠো, বাবু। কিছুক্ষণ পর এলিয়ট চোখ খোলে। ক্যান্ডিস স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কিন্তু বলেন, চল, এখনই আমাদের যেতে হবে। চার্চে তোমাকে শুদ্ধ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে কাঁধে ভর দিয়ে কষ্ট করে হাঁটতে থাকেন তারা। দীর্ঘ পথ এলিয়টের পায়ে যন্ত্রণা বাড়ায়। রাস্তার ধারে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন হাতে কাঠের লাঠি নিয়ে, হাতে রঙিন চুড়ি। তিনি বলেন, বাবা, এই লাঠি নাও, দ্রুত যাও, আজ তোমার জন্য বিশেষ দিন। এলিয়ট তার চোখে তাকাতেই হঠাৎ তার মুখ বদলে যায়। চোখ বড় হয়ে ওঠে, শরীর কাঁপতে থাকে। তিনি আঙুল তুলে চিৎকার করেন, দৌড়াও, দ্রুত দৌড়াও, যেন তিনি এলিয়টের ভেতরে দানব দেখছেন। অল্প সময় পর এলিয়ট আর ক্যান্ডিস পৌঁছায় চার্চে। ক্যান্ডিস ফিসফিস করে বলে, কাউকে বলবে না তুমি কোথায় ছিলে, বলবে ওটা ভালো না। তিনি তাকে মিথ্যা বলতে বলছেন। শুদ্ধকরণের আচার শুরু হয়। মোমবাতি জ্বলছে, ধূপের গন্ধে ভরে আছে চারপাশ।
এলিয়ট সে গন্ধে শান্তি পায়, কিন্তু হঠাৎ তার চোখ বিস্ফারিত হয়। এক বিচ্ছু তার গলায় উঠে এসেছে, তার নাক থেকে রক্ত ঝরতে থাকে। ক্যান্ডিসের বুক ধক করে ওঠে, কিন্তু মুহূর্তেই সবাই অদৃশ্য হয়ে যায়, মায়ার মতো। এলিয়টের বিশেষ দিন শেষ হয়, কিন্তু কিছুক্ষণ পর গ্রাম উত্তাল হয়ে ওঠে। নদীর ধারে এক বৃদ্ধা মহিলার মৃতদেহ পাওয়া যায়। সেই মহিলা, যিনি এলিয়টকে চিৎকার করে সতর্ক করেছিলেন। প্রশ্ন জাগে, এলিয়টের ভেতরে কি সত্যিই কোনো দানব আছে? সে কি তাকে মেরেছে সত্য লুকোতে? এক রাতে ক্যান্ডিস গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দরজা ধীরে ধীরে কক করে খোলে। তার বুক ধক করে ওঠে। তিনি চোখ মেলে আতঙ্কে হাঁপাতে থাকেন। ছুটে যান এলিয়টের ঘরে, আলো জ্বালান। তার বুক ভেঙে যায়। বিছানা খালি, এলিয়ট নেই। বালিশ এখনো উষ্ণ, যেন সে সবে উঠে গেছে। ক্যান্ডিসের ভয় আতঙ্কে পরিণত হয়। তিনি দৌড়ে বেরিয়ে যান ঠান্ডা রাতের বাতাসে। চুল এলোমেলো হয়ে উড়ছে। তিনি ডাকছেন, এলিয়ট, এলিয়ট। মরিয়া হয়ে, ভয় ভরা চোখে তিনি দূরে কিছু দেখতে পান, মাটিতে পড়ে আছে। তার চিৎকার রাতের নীরবতা ভেঙে দেয়, যেন কোনো ভৌতিক দৃশ্য দেখছেন। এলিয়ট শক্ত হয়ে পড়ে আছে, যেন তার হাড় পাথরে পরিণত হয়েছে। তার মুখ ঠান্ডা। ক্যান্ডিস আর তার স্বামী ছুটে যায় তার কাছে। তার শরীর থেকে অদ্ভুত ধোঁয়া বের হচ্ছে, গরম, যেন সে ভেতর থেকে জ্বলছে। ভেতরে নিয়ে গিয়ে তারা তাকে বাড়িতে আনে এবং শাওয়ারের নিচে বসায়। ঠান্ডা পানি তার শরীরে পড়তেই এলিয়ট চিৎকার করে ওঠে। তার হাত পা প্রচণ্ড কাঁপতে থাকে। তার মুখমণ্ডল বিকৃত হয়ে যায়, যেন তার ভেতরে আরেকজন লড়াই করছে বেরিয়ে আসতে। ক্যান্ডিস আর তার স্বামী হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পর মনে হয় একটি ছায়া এলিয়টের শরীর থেকে বেরিয়ে গেল। সে শান্ত হয় এবং জেগে ওঠে, তার বাবা মায়ের মতোই আতঙ্কিত, কিছুই জানে না কি ঘটেছিল। পরদিন সকালে ক্যান্ডিস কাপড় শুকাচ্ছিলেন বাইরে। তার মন তখনও আটকে ছিল আগের রাতের ভয়ের মধ্যে। হঠাৎ তিনি দেখলেন এক অদ্ভুত কালো পুতুল, যার গায়ে অচেনা এক চিহ্ন। তার মনে হলো, এটা কালো জাদু। গ্রামের মধ্যে শুধু একজনই এটা করতে পারে, সেই সামান, যে এলিয়টকে গুহা থেকে বাঁচিয়েছিল। সত্য জানার জন্য ক্যান্ডিস ছুটে গেলেন সামানের বাড়ির দিকে। রাস্তা ফাঁকা, গাছের ফাঁক দিয়ে বাতাস তীব্র শব্দ করছে। তিনি গিয়ে থামলেন দরজার সামনে। ভেতর থেকে ভেসে আসছে ভারী মন্ত্রোচ্চারণের শব্দ। ভয় কাঁপতে কাঁপতে জানালা দিয়ে উকি দেন। এক নারী বসে আছে চোখ বন্ধ করে, মুখে টানটান ভঙ্গি। মোমবাতি জ্বলছে, চারপাশে ধোঁয়া ভাসছে। সামান তাকে ঘিরে হাঁটছে, হাতে একটি জীবন্ত ইঁদুর, যা মুক্তি পেতে ছটফট করছে। তার ঠোঁট থেকে বেরোচ্ছে মন্ত্রোচ্চারণ। ইঁদুর চিৎকার করে ওঠে। হঠাৎ সে তার ঘাড় ভেঙে দেয়। ক্যান্ডিস জমে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পালাতে চান, কিন্তু সামানের শিষ্য তার পথ আটকে দেয়। তার চোখ শীতল, মুখে কঠোরতা। রাগ আর ভয় মিশে ক্যান্ডিস চিৎকার করে বলেন, এটা কি? ও আমার বাড়ির বাইরে কি করছিল? শিষ্য পুতুলটা কুড়িয়ে নেয়, মাটিতে আছড়ে ভেঙে ফেলে। সামান শান্ত গলায় বলে, তোমার এখানে থাকা উচিত নয়। কোনো উত্তর না দিয়ে ক্যান্ডিস দ্রুত ফিরে যান বাড়ি। একদিন ক্যান্ডিস আর জোয়েল ছেলের জন্য প্রার্থনা করছে। বাতাস জানালা কাঁপায়, অদ্ভুত শিষ্কার শব্দ তোলে। ক্যান্ডিসের চোখ থেকে অশ্রু ঝরে। জোয়েলের চোখে স্পষ্ট ভয়, কারণ প্রতিদিন এলিয়টের অবস্থা খারাপ হচ্ছে। তারা স্তব্ধ হয়ে যায় ভয়। তারপর সত্যিকারের আতঙ্ক সামনে আসে। এলিয়টের বমির ভেতর থেকে বেরোয় দাঁতওয়ালা পোকা আর রক্ত। পরদিন ক্যান্ডিস দৌড়ে যান গ্রামের পুরোহিতের কাছে। প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি স্বীকার করেন, যখন আপনি এলিয়টকে শুদ্ধ করেছিলেন, সে তখন দানবের গুহায় গিয়েছিল এবং কিছু একটা নিয়ে এসেছিল। দয়া করে তাকে দেখে আসুন। পুরোহিত অসুস্থের মতো মুখ করে তাদের বাড়িতে আসেন। এলিয়টকে দেখে এবং এমন এক গোপন কথা শুনে যা আর কেউ জানত না, তার আত্মা কেঁপে ওঠে। এলিয়ট এমন কিছু বলে যা পুরোহিতের বুক ভেদ করে যায়। পুরোহিতের পুরনো গোপন ক্ষত ছিল তার পেটে, যা কেবল সে নিজেই জানত। এটা স্পষ্ট, এলিয়টের দেহ কেবল তার নয়, এর ভেতরে আরেকটি সত্তা বাস করছে, মানুষ নয়। একমাত্র উপায় হলো ভূত তাড়ানোর আচার। পরের দিন পুরোহিত এলিয়টের ঘরে শুরু করেন ভূত তাড়ানো। এলিয়ট গভীর ঘুমে ছিল, কিন্তু আচারের মাঝেই জেগে ওঠে। পুরোহিত ভাবে, এটা দুর্বল আত্মা, কিন্তু সে ভুল, এটা প্রাচীন, বিপজ্জনক। এলিয়টের দেহ কালো হয়ে যায়, চোখ সাদা, কণ্ঠস্বর দ্বৈত, ভীতিকর গভীর। পুরোহিত প্রার্থনা করে, কিন্তু তাতে কোনো প্রভাব পড়ে না। দানব তার ভেতর থেকে চেঁচিয়ে ওঠে, কোনো ঈশ্বর বা শক্তি তোমাকে বাঁচাতে পারবে না, ফাদার। ঘরের কাচ ভেঙে যায়, পুরোহিতের মনোযোগ নড়ে যায়, আর দানব ঝাঁপিয়ে পড়ে। কোনো রকমে সে ধরে রাখে শেষ ভরসা। পরের রাতে ক্যান্ডিস সাহস করে ঢোকে এলিয়টের ঘরে। ঘর খালি, পুরোহিত অন্যত্র আতঙ্কে পড়ে আছে নিজের কষ্টে। হঠাৎ একটি বিচ্ছু তার হাতে হুল ফোটায়। বিষ দ্রুত ছড়িয়ে পড়ে তার শ্বাস ভারী হয়ে যায়। অর্ধচেতন অবস্থায় সে দেখে এক শিশু দানবের মুখোশ পরে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। বিচ্ছুরা তার পিঠে হুল ফোটায়, রক্ত ঝরতে থাকে। মুখোশ পড়ে যায়, এলিয়ট। কিন্তু সে আর এলিয়ট নয়, সে হলো দানব,
যে ঘৃণা করে ঈশ্বর বিশ্বাসীদের। দানব পুরোহিতকে কাঁদায়, তার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ে। অল্প সময় পর পুরোহিত নিঃশ্বাস বন্ধ করে ফেলে, রাতের নীরবতা ভেঙে যায়। জোয়েল তার ছেলেকে দানব রূপে দেখে বিশ্বাসই করতে পারে না। তার হৃদস্পন্দন বেড়ে যায়, কপালে ঘাম, চোখে আতঙ্ক। সে পিছিয়ে যায়, কাঁপতে কাঁপতে প্রার্থনা করে। দানব গভীর কর্কশ কণ্ঠে বলে, কোনো ঈশ্বর নেই, কেউ আসছে না। জোয়েল পালাতে গেলে দানব তাকে জোরে ধাক্কা দেয়। সে দেয়ালে আঘাত খেয়ে পড়ে যায়, রক্ত ঝরে, শ্বাস নিতে কষ্ট হয়। ক্যান্ডিস ছুটে এসে ভীতিকর দৃশ্য দেখে। তার স্বামী রক্তে ভিজে শ্বাস নিতে কষ্ট করছে, তার ছেলে কাঁপছে এবং হঠাৎ আত্মা শরীর ছেড়ে যায়। ক্যান্ডিস চিৎকার করে ওঠেন, কিন্তু সেখানে শুধু এক ছায়া রয়ে যায়। তিনি বুঝলেন, যেখানে সব শুরু হয়েছিল সেখানেই এটা শেষ করতে হবে। তিনি এলিয়টকে নিয়ে গেলেন শামানের কাছে, কাঁপতে কাঁপতে বললেন, এই কালো জাদু শেষ করতে হবে। শামান শান্ত, নিচু গলায় বলল, তোমার ছেলে মৃত্যুর দেবতার নিয়ন্ত্রণে, তাকে বাঁচাতে চাইলে তোমাকে নিজের হৃদয় শক্ত করতে হবে। ক্যান্ডিস চোখ বন্ধ করে মন দিয়ে শোনেন। সেই রাতে তারা এলিয়টকে নিয়ে গেল গুহায়, মৃত্যুর দেবতার আস্তানায়। ভেতরে বাতাস ঠান্ডা ও তীব্র হয়ে ওঠে। এলিয়ট কাঁপতে কাঁপতে বলে, আমাকে বাঁচাও মা। কি হচ্ছে? শামান ক্যান্ডিসকে থামিয়ে দেয় কথা বলতে। তার মন্ত্র উচ্চস্বরে বেড়ে যায়। এক ছায়া এলিয়টের শরীর থেকে বেরিয়ে আসে। প্রথমেই সে তাদের মস্তিষ্ক আক্রমণ করে। তাদের সবচেয়ে ভয়ানক চিন্তা আর অন্ধকার ভয়গুলো সামনে আসে। ক্যান্ডিস দেখে তার স্বামী আর ছেলের মৃতদেহ, শামান দেখে নিজেকে জ্বলতে। দুজনেই লড়াই করে ভয় জয় করে। দানবের প্রথম আক্রমণ ব্যর্থ হয়। এলিয়ট মুক্ত হয়, কিন্তু সব শেষ হয়নি। দানব এলিয়টের দেহ ছেড়ে বেরিয়ে আসে এবং ঝাঁপিয়ে পড়ে ক্যান্ডিস ও এলিয়টের ওপর। শামানের শিষ্য সামনে দাঁড়ায়, কিন্তু দানব তার মেরুদণ্ড ভেঙে ফেলে। যন্ত্রণায় সে লুটিয়ে পড়ে, রক্ত উগরে দেয়। দানব আবার এগোয়। শামান শেষ শক্তি দিয়ে তাকে ঠেকানোর চেষ্টা করে, ব্যর্থ হয়ে যায়। দানব তার গলা চিরে দেয় নিজের হাতে। গভীর শ্বাস নেয়, ভাবে সে জিতেছে। কিন্তু হঠাৎ এলিয়টের দেহ কাঁপে এবং দানব আবার ফিরে আসে তার ভেতরে। ক্যান্ডিসের মুখ ফ্যাকাশে হয়ে যায়। দানব তার মাধ্যমেই তাকে হত্যা করতে যাচ্ছে। তিনি চিৎকার করে ওঠেন, তুমি একটি শরীর চাইছ, আমি তোমাকে দেব। শুধু আমাকে আর আমার ছেলেকে ছেড়ে দাও। দানব হেসে ওঠে, শোনে। ক্যান্ডিস তার ছোট মেয়েকে উৎসর্গ করে। মুহূর্তেই দানব মেয়েটির শরীরে প্রবেশ করে। ক্যান্ডিস পালিয়ে যায় গ্রাম ছেড়ে এলিয়ট আর তার আহত স্বামীকে নিয়ে। মৃত্যুর দেবতা বেঁচে থাকে, অপেক্ষা করে তার পরবর্তী শিকারীর জন্য। এভাবেই সিনেমার সমাপ্তি।